আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর গণিতের অধ্যায় ২। এখন আমরা দেখব পৃষ্ঠা নাম্বার ২৪, ২৫, ২৬ এবং ২৭। এই কয়টি পৃষ্ঠা আমরা একসাথে বুঝে নেব। এখানে বিভিন্ন আকৃতির বস্তু রয়েছে এই পৃষ্ঠাগুলোতে। এখানে প্রথমেই বলেছে বিভিন্ন আকৃতির বস্তু খুঁজি। আমাদের চারপাশে নানা রকম বা নানা আকৃতির বস্তু আছে। সবগুলো বস্তু দেখতে একরকম নয়, তাদের বৈশিষ্ট্যগুলিও ভিন্ন ভিন্ন। আজ আমরা নানা রকম বস্তুর আকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে জানব এবং তাদের মধ্যে মিল অমিল এগুলো খুঁজে বের করব। অর্থাৎ আমরা যদি আমাদের চারপাশে তাকাই বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাই। একটা ফুটবলের কথাই যদি চিন্তা করি, এটা দেখো একটা গোলাকার। আবার আমাদের পৃথিবী বা একটা গ্লোব এরকম যদি আমরা খেয়াল করি, এটাও দেখতে গোলাকারই দেখায়। কিন্তু দেখো আমাদের যে লুডো খেলার যে জিনিসটা, সেটা কিন্তু আমাদের এইরকম দেখো যে ৬টা সাইড রয়েছে। আবার একটা লাভ শেপ, এটা দেখো গোলাকারও নয়, আবার একেবারে লম্বা নয়। আবার এই কাঠের গুঁড়ি, এটা দেখো, এটা আবার একরকম শেপ। মানে আমাদের কলম যে কথা যদি চিন্তা করি, কলম একরকম লম্বা। মানে আমরা আমাদের বইয়ের কথা খেয়াল করলে সেটা হবে আমাদের আয়তাকার। এইরকম ক্যারাম বোর্ডের কথা খেয়াল করলে সেটা হবে বর্গাকার। তার মানে এক একটা বস্তু দেখতে এক এক রকম, এগুলোর মধ্যে মিলও আছে অমিলও আছে। যেমন দেখো এখানে আমাদের ফুটবল এবং এই গ্লোব, এটার মধ্যে যদি তুলনা করি তাহলে দুটা দেখতে একই রকম, কিন্তু দুটাই গোল। আবার দেখো যে এই যে ফুটবল এবং এই ড্রামের কথা খেয়াল করলে দুটাই দেখতে গোল, কিন্তু ফুটবলটা সব দিকেই গোল, আর এই ড্রামটা কিন্তু সব দিকে গোল নয়, মাত্র একদিকে গোল বা দুই দিকে গোল। এইরকম করে আমরা এইটাতে যখন খেয়াল করব বা লুডোর ছক্কা, এটা কিন্তু গোল নয়। আচ্ছা, তাহলে আমাদের বিভিন্ন বস্তু বিভিন্ন রকম, এগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব। এখানে বলেছে যে শিক্ষক বলেছেন যে বস্তুগুলোর আকৃতি কী রকম, বা শ্রেণীকক্ষের ভিতরে তোমাদের চারপাশে কি কি বস্তু আছে সেই বস্তুগুলোর আকৃতি কী রকম সেটা টিচার বলেছে। একটা দেখো গোল চিহ্ন এঁকেছে, একটা এরকম আয়তাকার বা রেক্ট্যাঙ্গুলার, একটা হলো ট্রায়াঙ্গুলার বা ত্রিভুজাকার, আর একটা দেখো এরকম আবার আয়তাকার। এখন একজন ছাত্র বলেছে যে বই আছে এইরকম, মানে আয়তাকার বই আছে। আবার দেখো এখানে টিফিন বক্সের কথা বলেছে, সে কিন্তু টিফিন বক্স তার গোল, তাহলে সে সেখান থেকে একটা শেপ বা আকৃতি কিন্তু সে পেয়েছে। তাহলে এই যে তোমাদের শ্রেণীকক্ষের ভিতরে যে বিভিন্ন বস্তু রয়েছে তা খুঁজে বের করো। এ বস্তুগুলোর আকৃতির ভিন্নতার কারণ চিন্তা করো, কেন এরকম মানে ভিন্ন হলো। পৃথিবীর যে গোল, এটা কেন গোল হলো, এটার কারণ তোমরা খুঁজে বের করো। পৃথিবীতে গোল সেটা তো আমরা জানি, কিন্তু গোল হওয়ার কারণ কি তোমরা যদি খেয়াল করো তাহলে একটা জিনিস দেখবে। তোমরা একটা মানে বোতলের মধ্যে বা একটা গ্লাসের মধ্যে যদি পানি নাও, সেই পানি নিয়ে যদি সেই পানি উপরের দিকে ছুঁড়ে মারো, তাহলে দেখবে যে সেই পানির সবগুলো বিন্দু কিন্তু সবগুলো ফোঁটা কিন্তু বা বিন্দু কিন্তু গোলাকার রূপ ধারণ করেছে। তার মানে একটা তরল জিনিস যদি ঘোরে বা একটা নরম কাদামাটি যদি তুমি হাতে করে নিয়ে ঘুরাও, সেটা কিন্তু ধীরে ধীরে গোল হয়ে যায়। পৃথিবীটাও এরকম একসময় গ্যাসিয়াস পদার্থ ছিল বা বায়বীয়, তারপরে ধীরে ধীরে সেটা তরল হয়ে ঠান্ডা হয়ে আরও কঠিন হয়ে এখন বর্তমান রূপ ধারণ করেছে। তাহলে এই যে ঘোরার কারণে এটা গোল হলো, যেটা ঘোরে সেটা কিন্তু গোল হয়, গোল হয়ে যায়। তাহলে এই যে এইরকম করে তোমরা এইটার চিন্তা করবে যে এটার আকৃতি এরকম হলো কেন। এই যে আমাদের ব্ল্যাকবোর্ড, এটা এইরকম আয়তাকার হলো কেন, চারিদিকে সমান হলো না কেন? এই জন্যই সমান হলো না, কারণ আমাদের লিখতে লাইনগুলো অনেক সময় বড় লিখতে হয়, এই জন্য আমাদের আয়তাকার হলেই সুবিধা। আবার গাড়ির চাকা গোল কেন? গাড়ির চাকা যদি গোল না হতো তাহলে কিন্তু সেটা ঘুরতে পারতো না, কর্নারগুলো বা কোনাগুলো আটকে যেত। এইরকম তোমাদের বিভিন্ন রকম চিন্তা করতে হবে যে এইটা এইরকম হলো কেন। আচ্ছা, তাহলে আমাদের চক দেখো লম্বাটি হলো কেন? কারণ সেটা ধরতে সুবিধা হয়। আর যদি গোল হতো একটা চক, তাহলে কিন্তু বেশিক্ষণ সেটা দ্বারা লেখা যেত না। এরপরে আমরা
পরের অংশে দেখব এখানে বলেছে চলো আমরা নিচের ছবিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি মানে খুব ভালোভাবে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করি মানে ভালো করে দেখি এবং ছকটি পূরণ করি তাহলে আমরা এই ছবিটা ভালোভাবে দেখব আসলে ভালোভাবে বলতে এটা দেখতে কেমন গোল নাকি লম্বা এর কয়টা কোণা আছে বা এই জিনিসটার নামই কি সেই সবগুলো আমাদেরকে দেখতে হবে দেখো এখানে বলেছে এই জিনিসটার বা বস্তুটার নাম হলো বা এই ছবিটার নাম হলো বই বাহু কয়টা আছে 12টা এখন এখানে 12টা বাহু কিভাবে থাকলো তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে যে এই প্রথমে যে পেজ এটার 4টা বাহু আছে 4 সাইডের 4টা বাহু তাহলে নিচের একটা পেজ আছে সেটারও 4টা তাহলে 8টা হলো তারপরে এই যে এই পাশে 4টা আছে মানে এই যে 1 2 3 4 তাহলে এইরকম করে আমরা যদি এখানে খেয়াল করি তাহলে এখানে মোট 12টা বাহু আছে আবার কোণ দেখো 24টা কোণ আছে কিভাবে 24টা কোণ থাকলো এই যে উপরের পেজে 4টা কোণ 4 কোণায় 4টা কোণ আবার নিচের পাতায় 4টা কোণ 8টা কোণ হলো আবার এই যে ডান পাশে 4টা কোণ বাম পাশে 4টা কোণ এই যে সামনে 4টা কোণ এবং ওই পিছনে বা এই পাশে উপরে 4টা কোণ নিচে 4টা কোণ এই রকম আমাদের 4 6 24টা কোণ আছে আর এই 6টা তল কিভাবে হলো আমরা যদি এইটার কথা খেয়াল করি তাহলে লুডোতে দেখো 6 পর্যন্ত লেখা যায় তার মানে কি 6 সাইডে 6 পর্যন্ত লেখা যায় এজন্য 6টা তলে রয়েছে 6 পর্যন্ত আমাদের দাগ দেওয়া যায় এর চেয়ে বেশি কিন্তু দেওয়া যায় না তার মানে আমরা বুঝতে পারি যে এই রকম জিনিস যেগুলো সেগুলোতে মোট 6টা তল থাকে অর্থাৎ বর্গাকার ঘনবস্তু এবং আয়তাকার ঘনবস্তু এগুলোতে 6টা করে তল থাকে 6টা করে তল আর প্রত্যেকটা তলে দেখো কয়টা করে কোণ আছে 1 2 3 4 তাহলে একটা কোণে একটা তলে 4টা কোণ তাহলে এরকম 6টা তলে 4 6 24টা কোণ হবে এরকম 24টা কোণ আর এখানে বাহু দেখো 6টা কিভাবে হলো এখানে 1 2 3 4 এরকম 4টা আছে তারপর এখানে একটা 5টা এখানে একটা 6টা এখানে একটা 7টা এই পাশে একটা 8টা তারপরে আবার নিচে 4টা তাহলে 8 4 এ 12টা 12টা কিন্তু এখানে বাহু রয়েছে তার বাহু বলতে এই যে এই রকম সাইড রয়েছে 12টা তোমরা যদি গোনো তাহলে কিন্তু 12টাই পাবে আচ্ছা এখানে বলেছে জ্যামিতিক আকৃতির নাম এটা হলো আয়তাকার ঘনবস্তু আয়তাকার মানে আমাদের এই বইটা দেখো চারিদিকে সমান নয় এইজন্য এটা আয়তাকার আর ঘনবস্তু বলতে যেটাকে শুধু দৈর্ঘ্য প্রস্থ দিয়ে তুলনা করা যায় না যেটার উচ্চতাও আছে তাহলে এটার উচ্চতাও আছে সুতরাং এটা হলো ঘনবস্তু আর যেটা ঘনবস্তু সেটা অবশ্যই ত্রিমাত্রিক ত্রিমাত্রিক বলতে যেটার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটা জিনিস আছে এইজন্যই ত্রি মানে 3 আর মাত্রা মানে ওই এক একটা জিনিসকে বলা হচ্ছে মাত্রা তাহলে ত্রিমাত্রা বলতে 3টা মাত্রা তার মানে সেই 3টা মাত্রা কি কি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আচ্ছা এরকম 3টা জিনিস যার আছে সেটা কিন্তু ত্রিমাত্রিক আর একটা কাগজের শীট এটা দেখো শুধু দৈর্ঘ্য আছে আর এই যে প্রস্থ আছে এটা কিন্তু কতটুকু উচ্চতা সেটা কিন্তু দেওয়া নেই বা সেটা মাপা কিন্তু সম্ভব হয় না সাধারণত সেটা মাপা যায় না আচ্ছা যদিও সেটা মনে করো যে বিজ্ঞানের পরিভাষায় মাপা সম্ভব কিন্তু সাধারণত একটা কাগজের পৃষ্ঠা খুব বেশি উঁচু হয় না যেটা আমাদের মাপার প্রয়োজন হয় না যদিও সেটা বিজ্ঞান এখন মাপতে পারে কত ন্যানোমিটার বা মাইক্রোমিটার সেটা কিন্তু মাপা যায় কিন্তু সাধারণত মাপা হয় না এইজন্য এটার 2 মাত্রা শুধু দৈর্ঘ্য আর প্রস্থ এখন দেখো এটার নাম আমরা দিলাম কাগজ এর বাহু এই যে চারপাশে 4টা বাহু তাহলে এখানে 4 লিখলাম কোণ দেখো এই 4 কোণায় 4টা কোণ তাহলে এখানে কোণও কিন্তু 4টা এটার তল কয়টা এটার তল কিন্তু আমরা এই যে উপরে একটা তল দেখতে পাচ্ছি তাহলে আর যদি আমরা খেয়াল করি যে এটার তল এটা একটা কাগজ নয় এটা একটা আঁকানো কোনো বস্তু তাহলে তার এক তল আর যদি এটা বাস্তব জিনিস হয় বা একটা কাগজের শীট হয় বাস্তবে তখন তার তল হবে 2টা কারণ একটা শীটের 2টা পৃষ্ঠা থাকে আর তুমি যদি একটা কাগজে একটা ছবি এরকম করে 4 কোণা আঁকাও তখন তার একটা তল তখন তো তার নিচের তলটা দেখা যায় না তখন কিন্তু এখানে তলের জায়গায় 1 লিখতে হবে তোমরা এখানে একই লিখবে কারণ এটা তো আমাদের বাস্তবের সাথে আমরা মিলাচ্ছি না জাস্ট একটা ছবি এখানে বলেই দিয়েছে ছবি সুতরাং এখানে তোমরা একই লিখবে আর যখন এটা বাস্তব কোনো একটা কাগজের শীট হবে তখন এখানে আমরা 2টা তল পাই আচ্ছা এখন দেখো এটা কি বস্তু আয়তাকার ঘনবস্তু নাকি এটা মানে জ্যামিতিক নাম কি দিব যেহেতু ঘনবস্তু হচ্ছে না এর দৈর্ঘ্য আর প্রস্থ আছে উচ্চতা নাই তাহলে এটা ঘনবস্তু নয় শুধু আয়তাকার বস্তু
আর এটার মাত্রা দুটা আছে, দৈর্ঘ্য আর প্রস্থ দুটা আছে, উচ্চতা এই মাত্রাটা তার নাই, তাহলে এখানে ত্রিমাত্রিক হবে না, দ্বিমাত্রিক হবে। দুটা মাত্রা আছে, দৈর্ঘ্য আর প্রস্থ। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ম্যাচ স্টিক বা ফায়ার বক্স বলা হয়, আর এটাকে বাংলাতে আমরা সাধারণত বলি দিয়াশলাই। তাহলে এটার নাম দিলাম দিয়াশলাই। এটার বাহু আমরা দেখতে পাচ্ছি ঠিক ওই যে আগেরটার মতোই, এইরকম 12টা বাহু, 24টা কোণ। তাহলে এখানে আমাদের 12টা বাহু আছে। সেই 12টা বাহু কিভাবে সেটা কিন্তু আমরা অলরেডি জেনেছি। এই উপরে 4টা, নিচে 4টা, তাহলে 8টা হলো। তারপরে এই ডানে 4টা, বামে 4টা, তাহলে 4 4 8, আর হলো এই মানে সাইড দিয়ে 4টা আছে, তাহলে 4 4 8 আর 4 12। অর্থাৎ আমরা যদি এটার ম্যাচের কথা খেয়াল করি তাহলে দেখো এখানে 4টা বাহু আছে এবং নিচে 4টা বাহু আছে, 8টা। আর এইরকম খাড়া একটা, এই খাড়া একটা, তারপরে এই কোণায় খাড়া একটা, এই কোণায় খাড়া একটা, তাহলে খাড়াভাবে আছে 4টা, তাহলে 4 4 8 4 12টা। এখন কোণ আমাদের কিন্তু 24টা হবে এখানে কোণ। তাহলে এখানে আমাদের যদি কোণ গুনি তাহলে উপরে 4টা কোণ, নিচে 4টা কোণ, 8টা, এই পাশে 4টা, 12টা, এই পাশে 4টা, 16টা, তারপরে এই পাশে 4টা, 20টা, আর এই পাশে 4টা, তার মানে মোট হলো 24টা কোণ। আর তল রয়েছে 6টা। এখন আমরা কিন্তু একটা জিনিস কিন্তু খেয়াল করছি যে যে কয়টা তল থাকে, যে কয়টা তল তার 4 গুণ করে কোণ থাকছে, যদি সেটা আয়তাকার হয় বা বর্গাকার হয়। তাহলে এটা হলো আয়তাকার ঘনবস্তু, আর এটার যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই আছে, তিনটাই আছে, এই জন্য ত্রিমাত্রিক। এটা হবে দ্বিমাত্রিক নয়, ত্রিমাত্রিক। এখন এই স্কেলের কথা খেয়াল করো, এটার নাম আমরা দিলাম, স্কেলই লিখলাম। এরপরে আমরা এটার বাহু 4টা দেখতে পাচ্ছি, চারপাশে 4টা বাহু, আর এর কোণ রয়েছে 4 কোণায় 4টা কোণ। তারপরে তল, আসলে এটার একটাই তল, কিন্তু এটা যেহেতু বাস্তব জিনিস যদি আমরা মনে করি তাহলে এটার কিন্তু উল্টেও একটা তল থাকে। সুতরাং এটা যদি ছবি হয় তাহলে আমরা একটা তল দিব, আর যদি আমাদের বাস্তব জিনিস হয় তাহলে এটাকে আমরা দুটা তল হিসেবে বলতে পারি। যখন আমরা দুটা তল বলবো তখন কিন্তু আবার এইগুলো বেড়ে যাবে, সুতরাং এখানে তোমরা একই লিখবে, কারণ এই যখন আমরা দুটা তল দেবো তখন এখানে কোণও 8টা দেখাতে হবে, কারণ এই পাশে 4টা কোণ, ওই তলের আবার 4টা কোণ, 8টা কোণ। আচ্ছা, যদিও বাহু এখানে আমাদের 4টাই হবে, তাহলে তোমরা এখানে 4-এর জায়গায় 4ই লিখবে, এখানে 2-এর জায়গায় শুধু 1 লিখবে। আচ্ছা, আর যদি এখানে 2 লেখো তাহলে এখানে 8 করে দিতে হবে। আচ্ছা, এখন দেখো আয়তাকার ঘনবস্তু, এটা কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ আছে, তাহলে এটা ঘনবস্তু নয়, শুধুমাত্র আয়তাকার বস্তু। আর এটার দুটা মাত্রা, দৈর্ঘ্য আর প্রস্থ আছে, উচ্চতা নাই, তাহলে দুটা মাত্রা, এই জন্য দ্বিমাত্রিক। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা একটা ক্যান বা একটা বোতল, তাহলে এটার নাম আমরা কি দেব, ক্যানই দিলাম। এখন এটার বাহু কয়টা সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না, কারণ এখানে কতগুলো বাহু হবে এগুলো কিন্তু আবার বাঁকা হয়ে আছে, সুতরাং এটা কিন্তু আমরা নির্ণয় করতে পারছি না যে আসলে এখানে কতগুলো বাহু আছে। আচ্ছা, এই সম্পর্কে আমরা এই ভিডিওতে আরও বিস্তারিত প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা, তারপরে কোণ, এটাকে আমরা নির্ণয় করতে পারছি না কেন, সেই কারণটাও আমরা জানব। তারপরে তল কয়টা আছে, আমরা যদি খেয়াল করি উপরে একটা তল, নিচে একটা তল, আর এই 4 পাশে বাঁকা একটা তল আছে, তাহলে এই 3টা তল আমরা লিখতে পারি। যদিও 2টা হলো সমতল আর একটা হলো বক্রতল, মানে এই নিচেরটা হলো সমতল আর উপরেরটা সমতল, আর এই যে এই গাটা কিন্তু তার বক্রতল। তাহলে জ্যামিতিক আকৃতি, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি বেলনাকার ঘনবস্তু। বেলনাকার কারণ বেলনের মতো, এই জন্য বেলনাকার। আর যেহেতু এটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, এই জন্য এটা হলো ঘনবস্তু। তাহলে যেটা ঘনবস্তু সেটা অবশ্যই ত্রিমাত্রিক হবে, এটা কিন্তু আমরা শিখেছি। ঘনবস্তু মানেই ত্রিমাত্রিক, অর্থাৎ যেটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব মানে 3টাই থাকে, এটা হলো ত্রিমাত্রিক। এখন দেখো এটা ছবির ফ্রেম, এটার কি আছে, বাহু আছে 4টা, এই যে চারপাশে 4টা বাহু আছে, তারপরে কোণ আছে দেখো 4টা, এবং 8টা কোণ আমরা কখন ধরতে পারবো, যখন আমরা এটাকে দুটা তল হিসেবে ধরবো, তখন আমাদের কোণ হবে 8টা, আর যখন তলে একটা লিখবো তখন আমরা কোণ লিখবো 4টা। কি কারণে, এই পাশে দেখো 4টা কোণ, এবং এই ছবিকে উল্টালে পেছনের পাশে এবং 4টা কোণ আমরা পাই, এই 8টা কোণ, তখন কিন্তু তল হবে 2টা। আচ্ছা,
তাহলে এখানে তোমরা তোমাদের সুবিধার জন্য এখানে 4 এবং এখানে একই লিখবে। আমি এটা বোঝানোর জন্য, বাস্তবতার সাথে বোঝানোর জন্য আমি এইভাবে বিষয়টা লিখলাম। এখন এটা দেখো, আমরা আয়তাকার বস্তু কিন্তু এটা আমরা বলতে পারছি, যেহেতু এটা সাধারণত উচ্চতা হয় না, খুব কমই হয়। আচ্ছা, তাহলে এটা হলো দ্বিমাত্রিক। এরপরে ফুটবল, এটার নাম আমরা দিলাম ফুটবল। এর বাহু কয়টা? এটা কি গুণে শেষ করা যাবে যে এটা আসলে কতগুলো বাহু আছে? আচ্ছা, এটাও আমরা কি কারণে গুণে শেষ করতে পারবো না সেটাও আমরা বাস্তবে মানে প্র্যাকটিক্যালি আমরা এখানে দেখব, এই ভিডিওতেই দেখব। আচ্ছা, এখন দেখো এর কোন কয়টা আছে সেটাও আমরা গুণে শেষ করতে পারবো না, আসলে নির্ণয় করে শেষ করতে পারবো না। তারপরে তল, কিন্তু এর একটাই তল বলা চলে। ফুটবলের চারিদিকে বা উপরের যে কভার বা যে অংশ, এটা একটা তল, সেটা বক্রতল হিসেবে আমরা বলতে পারি। তাহলে একটি বক্রতল আছে। আচ্ছা, আর এইখানে আমরা এটার আকৃতি কি দেব? গোলাকার দেব, গোলাকার বস্তু। এটার কি দৈর্ঘ্য আছে? হ্যাঁ, ফুটবলের কিন্তু এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য বলা চলে, প্রস্থ নির্ণয় করা যেতে পারে, যদিও দৈর্ঘ্য প্রস্থ এক এবং উচ্চতাও এক, কিন্তু এটার দৈর্ঘ্যও আছে, প্রস্থও আছে এবং উচ্চতাও আছে। আচ্ছা, তাহলে এটা আমরা ত্রিমাত্রিক এই হিসাবে আমরা এটাকে এখানে লিখতে পারি। এখন আমরা এখানে একটা জিনিস জানবো, যে অনেক সময় চোখে দেখা বা চোখে দেখে বোঝা যায় না যে রেখাটি সরল রেখা নাকি বক্ররেখা। অর্থাৎ এই কারণগুলো আমরা এখন জানবো, যে এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন কেন দিলাম, এখানে আমরা নির্ণয় করতে কেন পারছি না, সেটা এখন আমরা দেখব। দেখো, এই যে একটা মানে বক্ররেখা, যে রেখাটাকে আমরা দেখলাম বাঁকা হয়ে এইভাবে উঠে এখানে ঠেকেছে, তাহলে অবশ্যই এটা সরল রেখা নয়। তাহলে তোমাকে যদি বলি যে এই রেখাটা সরল রেখা না বক্ররেখা, তুমি তাহলে বলবে অবশ্যই বক্ররেখা বলবে। যদি বলি কয়টি বক্ররেখা, তুমি বলবে যে অবশ্যই একটি বক্ররেখা আছে। কিন্তু আসলে বর্তমান প্রযুক্তি এত উন্নত হয়েছে যে অনেক সফটওয়্যার এমন সুন্দর সুন্দর আবিষ্কৃত হয়েছে যে আসলে এটা সরল রেখা নাকি বক্ররেখা সেটা আমরা এখন দেখব। আমরা কিন্তু সবাই অ্যাডোবি ইলাস্ট্রেটর এটার কথা জানি, এই যে এআই বা অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই ফাইলের কথা জানি। এখান থেকে আমরা যদি এইরকম একটা পলিগন, যদি আমরা এখানে দেখো পলিগন, রেক্ট্যাঙ্গল আছে, ইলিপস আছে, পলিগন আছে, স্টার আছে, লাইন ড্র করা যায়। তাহলে আমরা পলিগন কেন নিলাম? কারণ আমরা এখানে মাল্টিপল বাহু বিশিষ্ট বা একাধিক বাহু বিশিষ্ট আমরা চিত্র আঁকবো। তাহলে এখন একটা জিনিস দেখো, আমরা এখানে কিন্তু যেটা আঁকলাম সেটা কিন্তু গোলাকার হয়ে গেল, গোলাকার হয়ে গেল। তো এইটাই আমরা যদি এখানে পলিগন আঁকার সময় আমরা যদি এই নিচের অ্যারো বাটন যদি আমরা চাপি, তাহলে কিন্তু দেখো এর সাইড কমে যাচ্ছে, সাইড কিন্তু কমে যাচ্ছে। এই যে দেখো, সাইড কমে গিয়ে এটা চতুর্ভুজ হলো, তার আগে পঞ্চভুজ ছিল। এক বাহু কমে গিয়ে চতুর্ভুজ হলো, তারপরে দেখো আরেক বাহু কমে গিয়ে ত্রিভুজ হলো। এখন আমরা যদি অ্যারো কির উপরের দিকে চাপি, তাহলে এই ত্রিভুজের মানে 3 বাহু থেকে 4 বাহু হয়ে যাবে। তারপরে আরেকটা চাপলে 5 বাহু হবে, আরেকটা চাপলে 6 বাহু, 7 বাহু, 8 বাহু, 9 বাহু, 10 বাহু, তারপর 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। আচ্ছা, এখন দেখো এখানে আমরা 40টা বাহু দিলাম। 40টা বাহু দেওয়াতে এইরকম যেটা দেখা যাচ্ছে, এটাকে তুমি কি বলবে? অবশ্যই গোলাকার বলবে। এটাকে যদি আমরা ফিল কালার দিয়ে একটা কালার দিয়ে যদি ভরে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি, এবং এর চারপাশে যে স্ট্রোক এটাকে আমরা আরও বাড়ায় দেই, এই যে এটা দেখো এখন গোল গোল দেখা যাচ্ছে। আসলে এটা কিন্তু গোল নয়, এটা কিন্তু আসলে গোল নয়, এটা কিন্তু এটাকে যদি আমরা জুম করে দেখি, দেখো আমরা যদি এটাকে জুম করি বা আরও কাছে যদি নিয়ে যাই, তাহলে দেখো এখানে এক একটা কিন্তু সরল রেখা, এইরকম করে 40টা সরল রেখা মিলে এমন একটা চিত্র হয়েছে যেটা দেখতে আমাদের গোলাকারে মনে হচ্ছে, বক্ররেখার মতোই মনে হচ্ছে। এইরকম সূক্ষ্ম জিনিসও কিন্তু আজকাল বিজ্ঞান ডিটেক্ট করতে পারে। এখন আমি যদি এটাকে এভাবে রেখে দিই, দিয়ে যদি বলি এই রেখাটা কি রেখা, তোমরা কিন্তু দেখেই বলবে যে এটা একটা বক্ররেখা, কিন্তু এখানে আছে 40টা কি রেখা? সরল রেখা। 40টা সরল রেখা দিয়ে এরকম বক্ররেখা তৈরি করা হয়েছে। আচ্ছা, আমরা যদি পৃথিবীতে খেয়াল করি যে পৃথিবীর এই মাটিটা কিন্তু সমানই মনে হয়, দেখতে কিন্তু সমানই মনে হয়, কিন্তু যখন তুমি কক্সবাজার বা একটা সি বিচে যাবে, তখন সেখানে দেখবে যে একটু বাঁকার মতো দেখা যায়। অথবা আমরা যখন বিমানে বা হেলিকপ্টারে চড়ে উপরে উঠি, বা আমরা যখন এই
গুগল ম্যাপ থেকে যদি আমরা এটা ভালোভাবে দেখি তখন কিন্তু আমরা বুঝতে পারি যে পৃথিবীটা আসলে গোল। আসলে দেখতে সমান মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি এটা সমান নয়, পৃথিবীটা আসলে গোল। এইরকম আমরা এই বিষয়গুলো ভালোভাবে জানার চেষ্টা করব এবং চিন্তা করব যে আসলে এইরকম হলো কেন, এইগুলো তোমরা চিন্তা করবে। এরপরে দেখো বইয়ের পৃষ্ঠায় বলেছে এ বস্তুগুলো কোন ধরনের আকৃতি দিয়ে তৈরি। এই যে একটা পেন্সিল, একটা ইরেজার, এগুলো কোন ধরনের আকৃতি দিয়ে তৈরি, এগুলো আবার কোন ধরনের আকৃতি, এই ছেলেটা বলছে। দেখো মেয়েটা বলছে হতে পারে একাধিক মৌলিক আকৃতির বস্তুর সংযোগে এগুলো তৈরি হয়েছে। বস্তুগুলোকে আমরা কি বলবো? তাহলে মৌলিক আকৃতি কোনগুলো? মৌলিক আকৃতি হলো গোলাকার, তারপর আয়তাকার, বর্গাকার, বেলনাকার, এগুলো হলো মৌলিক। যখন এই সবগুলো মিলিয়ে বা একাধিক মৌলিক আকৃতি মিলিয়ে আরেকটা জিনিস তৈরি হবে সেটাকে আমরা যৌগিক আকৃতির বস্তু বলবো, যেটা শুধু গোল নয়, গোলের সাথে আরও লম্বা কিছু আছে, এরকম এগুলো হলো যৌগিক আকৃতির বস্তু। এরকম আর কোনো বস্তু কি তোমরা কখনো দেখেছো? চিন্তা করে বলো। তাহলে এখানে দেখো এই যে পেন্সিলটা এবং এই যে ইরেজার, এগুলোকে যদি আমরা খেয়াল করি তাহলে পেন্সিলের দেখো মাথাটা কেমন এইরকম মোচক আকার, আবার এটা দেখো বেলন আকার। পেন্সিলের যে বডিটা এটা কিন্তু এরকম বেলন আকার, আবার পেন্সিলের মাথাটা দেখো এরকম অর্ধবৃত্তের মতো, বা এখানে একটা বৃত্তকে দুই ভাগে ভাগ করলে যেটা হয় বাস একটা স্ফেয়ার, হাফ স্ফেয়ার বলা হয় এটাকে। তাহলে একটা স্ফেয়ারের অর্ধেক যেটা, সেই অংশটা এখানে দেওয়া হয়েছে। তাহলে এই তিনটা মৌলিক আকৃতি নিয়ে এই পেন্সিলটা তৈরি। তাহলে এটা হলো যৌগিক মানে বস্তু আর কি। তাহলে এটা হলো আমাদের যৌগিক আকৃতির বস্তু। তারপরে এখানে দেখাচ্ছে আসলে যৌগিক আকৃতির বস্তু এইটা এবং এইটা যখন জয়েন করব তখন এইরকম হয়ে যাবে। আবার দেখো এই যে এই অংশ এবং এই বেলুন আকার, এটা মিলে আমাদের এইরকম আকৃতি হয়ে যাবে। তাহলে এবার এগুলোর কোনটির সাথে কোনটি মিলিয়ে নিচের বস্তুগুলো তৈরি করা যায়। আচ্ছা, এইটা দেখো একটা বেলুন আকার আর একটা হলো হাফ স্ফিয়ার, এটা মিলে আমাদের এইরকম বস্তু হলো। এখানে দেখে মনে হচ্ছে যেমন একটা আইসক্রিমের উপরে মানে কোনের উপরে আইসক্রিম বসানো আছে। এরকম আমরা কিন্তু এখানে বিভিন্ন আকৃতির শেপ বা বিভিন্ন শেপের জিনিসপত্র মিলে আমরা এরকম বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে পারি। ছবিতে দুইজন শিক্ষার্থী জ্যামিতিক আকৃতি নিয়ে আলোচনা করছে। তাহলে আমি যে বস্তুটির কথা ভাবছি তার 6টি তল আছে, এই মেয়েটা বলছে। বলো তো এটা কোন আকৃতির বস্তু? সে যখন বলল যে ফুটবল, তখন কিন্তু সে ভুল বলল, এই জন্য কিন্তু এটা কাটা দেওয়া হয়েছে। তাহলে ফুটবল কেন হলো না? কারণ এর কিন্তু 6টা তল নাই, একটাই বক্রতল আছে। এই যে যখন সে বলল যে এরকম পাজল বা মানে গেম খেলার এরকম কিন্তু জিনিসপত্র কিনতে পাওয়া যায়, তখন এটা কিন্তু টিক দিয়েছে, চিহ্ন কেন দিয়েছে? কারণ এটার 6টা তল আছে। আবার যদি ইট বলে সেটাও কিন্তু সঠিক হবে। আবার যদি বলে লুডুর ছক্কা, তবুও কিন্তু সঠিক হবে। আবার যদি বলে একটা মোটা বই, তাহলে সেটাও কিন্তু সঠিক হবে, কারণ এটারও 6টা তল আছে। এইরকম করে তোমরা কিন্তু গেম খেলতে পারো, গেস গেম, এগুলোকে বলা হয় গেস গেম। মনে করো যে তুমি বললে যে আমি একটা বস্তুর নাম বলবো, সেটা হলো নাম বলবো না, সেটার আমি আকৃতি বলবো। তুমি বলে দিবে যে এই বস্তুটা কি। মনে করো তুমি বললে যে আমি যে বস্তুটার কথা ভাবছি সেটা এমন যে সব দিকেই গোল। তাহলে মেয়েটা যদি বলে যে সেটা চুরি, তাহলে কিন্তু সেটা হলো না, কারণ চুরি কিন্তু একদিকে গোল। যদি সে ফুটবল বলে বা ভলিবল বলে বা যে কোনো বল বলে, তাহলে সেটা কিন্তু সব দিকেই গোল। আচ্ছা, এরকম করে তোমরা গেসিং গেম বা গেস গেম এটা খেলতে পারো। এখন আমরা এটা মিলকরণ করব। এখানে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি এটার সাথে আমরা যদি এইটা মিলাই, তাহলে কিন্তু এটা হয় যে 6টি তল, কিন্তু প্রত্যেকটি তল সমান নয়, কারণ একটা ইট তো সব দিকে সমান হয় না, কিন্তু এটার 6টা তল আছে। এটার কিন্তু মিল করেই দেওয়া আছে। আবার এইটার দেখো, এটার সাথে আমরা এই যে একটা বক্রতল, এটা আমরা মিলাতে পারি। আবার এখানে দেখো যে এটার সাথে 4টা বাহু ও একটা তল, 4টা বাহু আছে, এই যে 1 2 3 4টা বাহু আর একটা তল আছে। আচ্ছা, এরপরে আমরা এটার সাথে 6টা তল এবং প্রত্যেকটি তল সমান, এই যে ছক্কার যে গুটি, এটাকে আমরা 6টা তল এবং প্রত্যেকটা তল সমান পাই।
তারপরে এটা দেখো একটা গোল জিনিস, তাহলে এখানে আমরা বলতে পারি যে একটি আবদ্ধ বক্ররেখা, মানে এই যে এইরকম করে একটা বক্ররেখা আবদ্ধ হয়েছে, মানে যেখান থেকে শুরু হয়েছে সেখানে গিয়ে শেষ হয়েছে, এবং এখানে তল রয়েছে একটা। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কিন্তু এটা মিলাতে পারি। আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ।